হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আবার তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি নবম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 17 আজকের পাঠ পরিসংখ্যানের সূত্রাবলী। গত অনলাইন ক্লাসে আমি পরিসংখ্যানের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি সূত্রগুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি ইউটিউব থেকে নিজেরা বের করে দেখবে। তাহলে আজকে আমি যে সূত্রটি নিয়ে আলোচনা করব, মধ্যক অবিন্যস্ত উৎপাদ্যের মধ্যক কিভাবে বের করতে হয় এবং বিন্যস্ত মানে আমি বলতে চাচ্ছি যে শ্রেণী বিন্যস্ত উৎপাদ্যের মধ্যক এবং অবিন্যস্ত উৎপাদ্যের মধ্যক এবং প্রচুরক, এই বিষয়গুলো কিভাবে প্রচুরক নির্ণয়ের সূত্র কিভাবে বের করতে হবে বা প্রচুরক নির্ণয়ের সূত্র কি, এই সূত্রগুলো নিয়ে আমি এখন তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই যে টিউটোরিয়ালটি আমি দিতেছি তোমাদেরকে তোমরা লক্ষ্য করে দেখবে। যাই হোক, এখন আমি প্রথমে তোমাদেরকে মধ্যক নির্ণয়ের সূত্রটি সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা জানি যে মধ্যক নির্ণয়ের দুই পদ্ধতি আছে। যে আমরা জানি যে উৎপাদ্য দুই ধরনের আছে, যে একটা অবিন্যস্ত আবার শ্রেণী বিন্যস্ত। তাহলে প্রথমে আমি অবিন্যস্ত উৎপাদ্যের মধ্যক নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে মনে করো অবিন্যস্ত উৎপাদ্য আমরা বলতে কি বুঝি, যে উৎপাদ্য সমূহ এলোমেলো ভাবে বা শ্রেণী বিন্যস্ত থাকে না, ওইটাকে আমরা অবিন্যস্ত উৎপাদ্য হিসেবে জানি। তাহলে এখানে মনে করো আমি কতগুলো অবিন্যস্ত উৎপাদ্য লিখি। 25, 30, 31, 34, 35, 24, 50, 41, 40, 43, 45। এই যে আমি উৎপাদ্যগুলো লিখেছি, এগুলো কিন্তু মানের ক্রমানুসারে সাজানো নেই, প্লাস এগুলো কিন্তু শ্রেণীবিন্যস্ত করাও নেই। এক্ষেত্রে এই যে উৎপাদ্য আছে, এই উৎপাদ্যের মধ্যক কিভাবে বের করতে হয়, এক্ষেত্রে দুইটি সূত্র আছে। যেমন প্রথম সূত্রটা আমি লিখি, উৎপাদ্যের সংখ্যা যদি n জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 তম ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি ভাগ 2। তাহলে এটা হলো যখন উৎপাদ্যের সংখ্যা আমরা জোড় পাবো, সংখ্যা বলতে আমরা উৎপাদ্যের সংখ্যাটা আবার বলতে কি বুঝি, উৎপাদ্যের সংখ্যা এখানে তোমাদের প্রশ্নে
যে কয়টা উৎপাদ্য দেওয়া থাকবে এই সংখ্যাগুলোকে আমরা উৎপাদ্যের সংখ্যা হিসেবে ধরে নেব। যেমন আমি এখানে লিখেছি, দেখো কয়টা উৎপাদ্য আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট 11টি উৎপাদ্য এখানে দেওয়া আছে। তাহলে 11টি উৎপাদ্য, তাহলে 11 সংখ্যাটি কি আমরা জানি যে 11 সংখ্যাটি হলো বিজোড় সংখ্যা। তাহলে আমরা যদি এখান থেকে একটা উৎপাদ্য বাদ দিতাম তাহলে হইতো 10, তাহলে 10 হইতো জোড় সংখ্যা। তাহলে জোড়ের ক্ষেত্রে এই যে সূত্রটি আছে এটা গ্রান্টেড হবে। আর যদি এখানে 11, আমি যে বলেছি যে এখানে 11টি উৎপাদ্য, তাহলে উৎপাদ্যের সংখ্যা n = 11, তাহলে উৎপাদ্যের সংখ্যা বিজোড়। তাহলে বিজোড় হলে আরেকটি সূত্র আছে, দেখো উৎপাদ্যের সংখ্যা n = বিজোড়, উৎপাদ্যের সংখ্যা n যদি বিজোড় হয় তাহলে মধ্যক n + 1 / 2 তম পদের মান। তাহলে n প্লাস উৎপাদ্যের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক হবে n + 1 / 2 তম পদের মান। তাহলে এখানে n এর মান হবে উৎপাদ্যের সংখ্যা, যেটা আমরা এখানে উৎপাদ্যের সংখ্যা কয়টা পেয়েছি, 11টি। হ্যাঁ, তাহলে এখানে 11 বসবে, কিন্তু তার আগে কিন্তু আমাদের এই উৎপাদ্যগুলোকে মানের ক্রমানুসারে অবশ্যই সাজিয়ে নিতে হবে। তাহলে কিন্তু তা না হলে মধ্যক বের করা যাবে না। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। এরপরে n এর মান, এখানে যদি এখানে উৎপাদ্যের সংখ্যা আছে 11 যদি এখানে তুমি বসাও তাহলে কত হয়, 11 1 12, 12 রে 2 দিয়ে ভাগ দিলে 6, তাহলে 6তম পদের মান হবে মধ্যক। তাহলে 6তম পদ এরকম গুনতে হবে 1 2 3 4 5 6। তাহলে 6তম পদের মান 6তম স্থানে যে সংখ্যাটি থাকবে ওটাকেই আমরা মধ্যক হিসাবে ধরে নেব। তাহলে এই গেল অবিন্যস্ত বা শ্রেণীবিন্যস্ত না এরকম উৎপাদ্যের মধ্যক নির্ণয়। এরপরে আমরা শ্রেণীবিন্যস্ত উৎপাদ্যের মধ্যক কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমি একটি শ্রেণী অঙ্কন করি। শ্রেণী বিন্যস্ত উৎপাদ্যের মধ্যক
তাহলে এটাকে আমরা দেব শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। প্রথম ঘর কি হবে? শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। পরেরটা হবে গণ সংখ্যা, এর পরেরটা হবে ক্রমযোজিত গণ সংখ্যা। তাহলে এই তিনটা জিনিস আমাদের, তাহলে আমি মনে করি এখানে আমি দিলাম একটা ছক 40 থেকে 44, 45 থেকে 49, তারপরে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64। তারপরে দিলাম 65 থেকে 69, এরপরে গণসংখ্যা এই গণসংখ্যা দেওয়ার পরে আমরা যে ঘরটা লাগবে আমাদের, মানে শ্রেণীবিন্যস্ত উৎপাতের মধ্যক বের করার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হবে? এই শ্রেণীর উপরের সংখ্যা ধরতে হবে 0, মানে এই যে গণসংখ্যাগুলো আছে গণসংখ্যাগুলোকে ক্রমানুসারে যোগ করে এই ক্রমযোজিত গণসংখ্যার সারণীতে স্থাপন করতে হবে। তাহলে এখানে প্রথমে মনে করো এখানে আছে প্রথম শ্রেণীতে গণসংখ্যা হলো 3, তাহলে পরে এখানে কত হবে? আমাদের এইটার উপরে যদি সংখ্যা ধরি আমরা সেটা হবে 0। তাহলে 0 আর 3 যোগ করলে কত হয়? 3 যোগ করলে হবে 3, এরপরে এইটা হবে 3 যোগ 11 কত আসে? 14, এরপরে এইটা হবে 14 এর সাথে 6 যোগ 20, এরপরে হবে 20 এর সাথে 15 যোগ 5, 3, 35 এর সাথে 10 যোগ হবে 45, 45 এর সাথে 5 যোগ হবে 50। তাহলে এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেতে পারি। দেখো আমি কি করেছি, প্রথম শ্রেণীর গণসংখ্যা 3, তার মানে এইটার উপরে থাকে কত? 0। তাহলে 0 এর সাথে 3 যোগ করলে হবে 3, এর পরেরটা হবে 3 এবং 11 যোগ 14, পরেরটা হবে এই তিনটার যোগফল, তার মানে এখানে দুইটার যোগফল পেয়েছি 14, 14 এর সাথে যোগ হবে 6, এর পরেরটা হবে এই চারটা গণসংখ্যার যোগফল। তাহলে প্রথম তিনটার যোগফল পেয়েছি 20, 20 এর সাথে আমি 15 যোগ করে দিলাম 35, এরপরে এইটা হবে এই পাঁচটা শ্রেণীর যোগফল। তাহলে এখানে প্রথম চারটা 35 পেয়েছি, 35 এর সাথে যোগ হলো 10, 45, 45 এর সাথে যোগ 5, 50। তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিন্তু এভাবে করতে হয়। এরপরে আমি সূত্রটি লিখব, L plus n by 2 minus fc into h by fn। তাহলে এই হলো আসলে মধ্যক নির্ণয়ের সূত্র। এটা কিসের? যে শ্রেণী বিন্যাস, এভাবে যদি শ্রেণী দেওয়া থাকে তখন ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করে আমাদের মধ্যক বের করতে হবে। তাহলে এখানে
এই যে মধ্যকে যে চলকগুলো আছে এগুলোকে আমরা চলক বলবো, যেমন এল একটি চলক, এন চলক, এফ সি চলক, এইচ চলক, এফ এর চলক। প্রত্যেকটি চলকের কিন্তু আলাদা আলাদা একটা পরিচয় আছে বা স্থান আছে। তাহলে এই স্থান বা পরিচয়টা আমরা এখন দেব। তাহলে এল হলো মধ্যক শ্রেণীর গণ সংখ্যা, তারপরে এ হলো এন, এন মোট গণসংখ্যা, তারপরে এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণ সংখ্যা এফএম মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপরে এইচ শ্রেণী ব্যক্তি। তাহলে এই যে চলকগুলো আমরা পেয়েছি প্রত্যেকটা চলকের কিন্তু আলাদা আলাদা পরিচয় পাওয়া গেছে। এল মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এন মোট গণসংখ্যা, এফ সি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, এরপরে এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ শ্রেণী ব্যক্তি। তাহলে এখন এই এল কিভাবে ধরতে হবে, এন কিভাবে বের করতে হবে, এফ সি কিভাবে বের করতে হবে, এফ এম কিভাবে বের করতে হবে, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। তাহলে এল হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আগে আমাদের মধ্যক শ্রেণীটাকে নির্বাচন করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী নির্বাচন করতে হলে আমাদের একটা কাজ করতে হবে এখানে। সেই কাজটা কি করতে হবে, যে এখানে মোট গণসংখ্যা কত আছে, মোট গণসংখ্যা আছে 50। তাহলে 50, তাহলে 50 এর আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, কত আসে, কারণ আমরা মধ্যক কিভাবে পেতে পারি, মধ্যক, কারণ দুইটা সংখ্যার মধ্যক বা যে কোনো কিছুর মধ্যক বের করতে হলে সাধারণত 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই গণসংখ্যা যেহেতু মোট গণসংখ্যা 50, 50 এর 2 দিয়ে ভাগ করলে হয় 25। তাহলে 25তম পদের অবস্থান কোন শ্রেণীতে আছে এইটা আমাদের নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তাহলে 25তম পদের অবস্থান আমরা এখানে এই শ্রেণীতে এখানে আমরা পেতে পারি। 25তম পদের অবস্থান আমরা এই গণসংখ্যা 15 যে শ্রেণীতে আছে এই শ্রেণীতে সাধারণত 25তম পদের অবস্থান আমরা নির্ধারণ করতে পারি। তাহলে এখানে দেখো যে আমরা এই যে 25তম পদের অবস্থান এটা আমরা কিভাবে নির্ধারণ করব, এখানে ক্রমযোজিত গণসংখ্যা 0 থেকে 3, 3 এর পরে এখানে কত, এই শ্রেণীতে 0 থেকে 3, এই শ্রেণীতে হবে 0 থেকে 3, 3, 0 থেকে 3, এরপরে 4 থেকে 14 হবে এই শ্রেণীতে,
এবার 15 থেকে 20 এই তৃতীয় শ্রেণীতে, 21 থেকে 35 হবে 55 থেকে 59 শ্রেণী। তাহলে 21 থেকে 35, এই যে 21 থেকে 35 এই শ্রেণীটার মধ্যে কিন্তু আমাদের এই 25তম পদ আছে। তার মানে এই শ্রেণীটা আমরা কোনটা পেলাম? এইটা, যে 25তম পদের অবস্থান হলো 55 থেকে 59 এই শ্রেণীতে। তাহলে এই মধ্যক শ্রেণী আমরা যেহেতু পেয়েছি, তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, যদি এখানে আমি একটু ভুল লিখেছি, এটা হবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী যেহেতু আমি পেয়েছি 55 থেকে 59, তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা হলো 55, এরপর মোট গণসংখ্যা হলো 50, তারপরে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণতল, মধ্যক শ্রেণী যেহেতু এইটা, তাহলে এইটার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার যোগফল হবে 20। তাহলে এখানে কত হবে? এইটারে ধরতে হবে FC, এটাকে কত ধরতে হবে? FC। এরপরে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক যে শ্রেণীতে আছে ওই শ্রেণীর গণসংখ্যা হলো 15, তাহলে এটা হবে FM। এরপরে শ্রেণী ব্যক্তি কিভাবে ধরব? শ্রেণী ব্যক্তি এখানে এইটা ধরার ক্ষেত্রে একটু আমাদের ভুল হয় মাঝে মাঝে, যে অনেক সময় ধরো যে 40 এর পর থেকে শুরু করো, যেমন 41, 42, 43, 44, 45। আসলে এরকম হবে না, এটা ধরতে হবে এই যে 40 থেকে শুরু হয়েছে, 40 থেকেই আমাদের গুনতে হবে, যেমন 40, 41, 42, 43, 44। তাহলে শ্রেণী ব্যক্তি হলো 5 এখানে। তাহলে শ্রেণী ব্যক্তি আমরা পেলাম 5। তাহলে প্রত্যেকটি চলক কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, এবং কোন চলকটার মান কিভাবে বের করতে হবে সেটাও কিন্তু তোমরা পেয়েছো। তা যাই হোক, আজকে আমি এই ক্লাস আর দীর্ঘায়িত করব না। আগামী ক্লাসে তোমরা যে আমি বাড়ির কাজ হিসাবে দিতে চাই সেটি হলো, এই যে সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করছি গত ক্লাসে বা আজকে, এই সূত্রগুলোই তোমরা বাসায় বসে অধ্যয়ন করবে এবং মুখস্থ করবে, এবং নিজেরা এই সূত্রের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।